ওয়েলকাম স্টুডেন্টস। কোভিড-19-এর জেরে যেই উদ্ভূত পরিস্থিতি, এই ক্ষেত্রে কিন্তু আমাদের প্রথাগত যে ক্লাসরুম টিচিং সেটি কিন্তু দীর্ঘকাল বন্ধ রয়েছে। আমরা এখন ই লার্নিংয়ের মাধ্যমে বেশ কিছুটা জিনিস জেনে নেব। আজ আমাদের আলোচ্য বিষয় জীবন সংগঠনের স্তর, যেটি নবম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় এবং অতি গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, কারণ অধ্যায়টি খুব বড় এবং একই দিকে এই অধ্যায়টির উপর ভিত্তি করেই কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমাদের বিভিন্ন অধ্যায়গুলো সাজানো হয়েছে এবং এই অধ্যায়টি ভালো করে বুঝতে পারলেই আমরা পরপর যে চ্যাপ্টারগুলো রয়েছে সেগুলো অনুধাবন করতে পারবো। শুরুতেই চলে যাব এই অধ্যায়ে এই যে জীবন সংগঠনের স্তর, এটা কি? আমরা জানি কোষ জীবদেহের গঠনগত এবং কার্যগত একক। তো এই কোষ সুস্থ থাকবে কি করে? আমাদের জেনে নিতে হবে কোষকে এই সুস্থতা প্রদান করে বহু সংখ্যক জৈব রাসায়নিক উপাদান। এর মধ্যে যেমন জৈব অণুও রয়েছে, আবার অজৈব অণুও রয়েছে। আমরা যদি চার্টটা একটু খেয়াল করি তাহলে দেখব জীবন সংগঠনের স্তরের দিকে মোট 5টি অংশ রয়েছে, যার মধ্যে কি রয়েছে? জৈব অণু এবং অজৈব অণু, এর সাথেই রয়েছে ভিটামিন, এর সাথে খনিজ মৌল, এছাড়া রয়েছে কোষ কলা এবং অবশ্যই এই একাধিক কলা একত্রিত হয়ে তৈরি করে নির্দিষ্ট অঙ্গ। আজ আমাদের আলোচ্য বিষয় জৈব অণু, অজৈব অণু, ভিটামিন এবং খনিজ উপাদান। প্রথমেই আমরা চলে যাব এই অজৈব অণু কি। মূলত জল, বিভিন্ন জৈব অজৈব অ্যাসিড, ক্ষার, ক্ষারক, গ্যাস এবং লবণ, এগুলিই কিন্তু জীবদেহের অতি প্রয়োজনীয় অজৈব উপাদান। আবার জৈব উপাদানের মধ্যে যদি আমরা আসি, চারটাকে ভালো করে খেয়াল করি, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো শর্করা রয়েছে, প্রোটিন রয়েছে, লিপিড রয়েছে, নিউক্লিক অ্যাসিড রয়েছে এবং বিভিন্ন প্রকার খাদ্য পরিপাককারী এক বা একাধিক উৎসেচক রয়েছে। তো শুরুতেই আমরা আজকে চলে যাব জৈব অণু এবং অজৈব অণু। প্রথমেই আমাদের জেনে নিতে হবে এই জল। তো আমরা একটু জেনে নিই এই জীবদেহে জলের গুরুত্বটা কি। বলছে জলকে বলা হয় সর্বজনীন দ্রাবক। ব্যাপন, অভিস্রবণ এই পদ্ধতিতে জল সাহায্য করে। একটি কথা আমরা ছোটোবেলায় পরিবেশ ও বিজ্ঞান বইতে পড়ে এসেছি যে গাছ মূলরম সাহায্যে মাটি থেকে জল এবং জলে দ্রবীভূত খনিজ লবণ শোষণ করে, অর্থাৎ রসের উৎসতেও এই জল সাহায্য করে। এছাড়াও আমাদের যেই রক্ত, তার কিন্তু শতকরা 90% কিন্তু জলীয় উপাদান। এরপরে আমরা চলে আসব বিভিন্ন অ্যাসিড, যার মধ্যে রয়েছে জৈব অ্যাসিড এবং অজৈব অ্যাসিড। নিচু ক্লাসেই আমরা পড়েছি এই দইয়ের মধ্যে থাকে ল্যাকটিক অ্যাসিড, পিঁপড়ের হুলে থাকে ফর্মিক অ্যাসিড, আপেলে থাকে ম্যালিক অ্যাসিড, এছাড়াও সাইট্রিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড, এইগুলো সবই কিন্তু জৈব অ্যাসিড। আবার দেখা যাচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের মতো কিছু অজৈব অ্যাসিডও কিন্তু আমাদের এই খাদ্য পরিপাক্রিয়ার সাথে যুক্ত। তো কি করে? বলছে পাকস্থলীর যে অক্সিনোটিক কোষ আছে সেখান থেকেই খরিত হয় এই সেল। এ কী করে? খাদ্যের মধ্যে তো কিছু জীবাণু আসতে পারে, ওইগুলোকে ধ্বংস করে। এছাড়া পাকস্থলীতে একটি আম্লিক পরিবেশের সৃষ্টি করে, যা পাচক রসের কার্যের সুবিধা করে দেয়। এরপরে আমরা চলে আসব বিভিন্ন ক্ষার। তো আমাদের একটু জেনে নিতে হবে ক্ষার কাকে বলে বা ক্ষারক কী। যে সমস্ত যৌগ জলে দিলে জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে OH- বা হাইড্রক্সিল আয়ন দেয়, তাদের আমরা ক্ষারক বলি। এবং জলে দ্রবীভূত ক্ষারককেই আমরা কি বলি? ক্ষার। চার্টে নিশ্চয়ই দেখা যাচ্ছে, এখানে আমি দুটি ক্ষারের উদাহরণ দিয়েছি, একটি কস্টিক সোডা বা NaOH এবং অন্যটি কি হলো? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড CaOH2। এরপরে আমরা চলে যাব বিভিন্ন গ্যাসীয় উপাদান। যে গ্যাসীয় উপাদানের নামগুলো এখানে দেওয়া আছে, যেমন অক্সিজেন রয়েছে, নাইট্রোজেন রয়েছে, কার্বন ডাইঅক্সাইড রয়েছে। শুরুতেই আমরা অক্সিজেনে চলে যাই। আমরা জানি এই অক্সিজেন কিন্তু প্রধান শ্বাসবায়ু রূপে কাজ করে। আবার কার্বন ডাইঅক্সাইড, এটার গুরুত্ব কি? কার্বন ডাইঅক্সাইড গাছের সালোক সংশ্লেষের জন্য প্রয়োজন। আবার নাইট্রোজেন কি করে? বিভিন্ন প্রয়োজনীয় যে মৌল উপাদান বা লবণ যে উপাদানগুলো রয়েছে সেগুলো সংগঠনে নাইট্রোজেন সাহায্য করে। এছাড়াও নাইট্রোজেন কিন্তু প্রোটিনের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। এরপরে আমরা চলে আসব লবণ বা খনিজ লবণ। তো এই লবণও কিন্তু আমাদের শরীরে অতি প্রয়োজন। যেমন একটি বলি সোডিয়াম ক্লোরাইড, অর্থাৎ ভাঙলে Na+Cl-। তো এই সোডিয়াম ক্লোরাইড কী করে? বলছে এই সোডিয়াম আর পটাশিয়ামে কিন্তু স্নায়বিক পরিবহনে সাহায্য করে। আবার আমরা টুথপেস্টের প্যাকেটের গায়ে দেখি লেখা আছে না ক্যালসিয়াম ফসফেট। তো ওই ক্যালসিয়াম ফসফেট কী করে? হাড়, দাঁতের এনামেল এইগুলো তৈরিতেও সাহায্য করে। এরপরে আমরা যেটিতে চলে আসব এই জৈব অণু।
জৈব অণুর মধ্যে আমরা কি দেখছি? জৈব অণুর মধ্যে আমরা প্রথম যেখানে চলে যাব সেটি হলো শর্করা বা কার্বোহাইড্রেট। বলছে যে সমস্ত রাসায়নিক যৌগে কার্বন এবং হাইড্রোজেন কি থাকে তাদের বলা হয়, এবং কার্বন হাইড্রোজেন ছাড়াও কিন্তু অক্সিজেন থাকে। যেমন একটি শর্করার নাম যদি আমরা বলি গ্লুকোজ, গ্লুকোজের সংকেত কি নিচু ক্লাসেই পড়ে এসেছি, C6H12O6, অর্থাৎ কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন। এখানে কিন্তু এই C:H:2O অর্থাৎ কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত কত থাকবে? 1:2:1। এই যে শর্করা বা কার্বোহাইড্রেট, একে আমরা বলতে পারি প্রোটিন বাঁচোয়া খাদ্য। কেন? বলছে পর্যাপ্ত মাত্রায় যদি শর্করা খাদ্যদ্রব্য গ্রহণ করা যায় তাহলে কিন্তু এটি প্রোটিনের ঘাটতি পূরণ করে। আমরা জানি প্রোটিন জাতীয় খাদ্যের কিন্তু দ্রব্যমূল্য অনেকটাই বেশি। তো আমাদের জেনে নিতে হবে কোন কোন খাদ্যদ্রব্য থেকে আমরা শর্করা পেতে পারি। রুটি থেকে পাই, চিনি থেকে পাই, গুড়, ভাত, বিট, আলু এগুলো থেকে আমরা শর্করা পেতে পারি। এই শর্করা মূলত তিন প্রকার। একটি হচ্ছে সরল শর্করা, শুধুমাত্র গ্লুকোজ নিয়ে তৈরি। মনে রাখতে হবে যে কোনো শর্করা জাতীয় খাদ্যবস্তু যখন শরীরে হজম হয় বা পরিপাক হয় সেটা কিন্তু গ্লুকোজ রূপে শোষিত হয়। তো এটি হলো সরল শর্করা বা মনোস্যাকারাইড। এরপরে রয়েছে দ্বিশর্করা বা ডাইস্যাকারাইড, দুটি একই বা ভিন্ন মনোস্যাকারাইড নিয়ে তৈরি। যেমন আমি যদি বলি ল্যাকটোজ, ঠিক আছে, গ্লুকোজ গ্যালাক্টোজ, তো এই রকম যদি হয় তাহলে সেটি দ্বিশর্করা। আবার দেখা যাচ্ছে আরেক ধরনের শর্করা রয়েছে যেটিকে আমরা বলি পলিস্যাকারাইড। সেগুলো কি কি? প্রত্যেকেই চার্টের মধ্যে দেখতে পাচ্ছি। একটি হচ্ছে গ্লাইকোজেন, একটি শ্বেতসার। তো উদ্ভিদের ক্ষেত্রে সঞ্চিত খাদ্যবস্তু বা বহু শর্করা হচ্ছে শ্বেতসার এবং প্রাণীদের ক্ষেত্রে গ্লাইকোজেন। এই শর্করা থেকে আমাদের আরেকটি জিনিস পড়তে হবে, সেটি হলো এই যে শর্করা জাতীয় খাদ্য উপাদান এর তাপন মূল্য কত। তো তাপন মূল্য বলতে কি বুঝি? 1 গ্রাম যে কোনো খাদ্যবস্তু জারণের জন্য যতটা পরিমাণ তাপ শক্তি বা ক্যালোরি খরচা হয় সেটাকে আমরা ওই খাদ্যে কি বলবো? তাপন মূল্য বলবো। তো শর্করা জাতীয় খাদ্যের একটা নির্দিষ্ট তাপন মূল্য আছে, সাধারণত ধরা হয় 4.1 কিলো ক্যালোরি পার গ্রাম। এরপরে আমরা যেটাতে চলে আসব সেটি হলো প্রোটিন বা আমিষ। এবং এই প্রোটিনের গঠনগত একক কি? প্রোটিনের কিন্তু গঠনগত একক হলো অ্যামাইনো অ্যাসিড। আগেই আমরা দেখে নিই যে এই প্রোটিনের মধ্যে কি কি উপাদান থাকতে পারে। প্রোটিনের মধ্যে তো কার্বন থাকবে, হাইড্রোজেন থাকবে, অক্সিজেন থাকবে এবং অবশ্যই নাইট্রোজেন থাকবে। ফলে যদি পরীক্ষায় একটি শর্ট কোশ্চেন দেয় যে প্রোটিনের মধ্যে কোন উপাদানটি গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে নাইট্রোজেন। প্রোটিন মূলত 3 প্রকার, আমরা দেখতেই পাচ্ছি চার্টে। একটি হলো সরল প্রোটিন বা সিম্পল প্রোটিন, যার উদাহরণ আমি কি দিয়ে রেখেছি? এই যে এগ হোয়াইট, ডিমের যে সাদা অংশটা থাকে, অ্যালবুমিন। এরপরে রয়েছে সংযুক্ত প্রোটিন বা কনজুগেটেড প্রোটিন। আমরা জানি আমাদের যে লোহিত রক্তকণিকা তার মধ্যে রয়েছে হিমোগ্লোবিন, যার জন্য আমাদের রক্তের বর্ণ কি হয়? লাল হয়। এই হিমোগ্লোবিনের মধ্যে গ্লোবিন হচ্ছে প্রোটিন এবং হিম হচ্ছে লৌহ গঠিত রঞ্জক, এটি একটি সংযুক্ত প্রোটিন। এছাড়া হিমোসায়ানিনও আমরা বলতে পারি। এরপরে চলে আসে লব্ধ প্রোটিন। বলছে সরল প্রোটিন এবং সংযুক্ত প্রোটিন থেকে বিপাকের মাধ্যমে যে প্রোটিন তৈরি হয়, যেমন প্রোটিওজ, পেপটোজ, এইগুলো, ঠিক আছে। এছাড়াও প্রোটিন কি করছে? বলছে কোষের যে প্রোটোপ্লাজম সেইটা গঠনে কিন্তু এই প্রোটিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা জানি আমাদের রক্তের উপাদান হিমোগ্লোবিন, চুল, নখ, এদের মধ্যে যে কেরাটিন, এই সবই কিন্তু আমাদের প্রোটিন দিয়ে তৈরি। এর সাথেই আমাদের একটি গুরুত্বপূর্ণ জিনিস পড়তে হবে, সেটি হচ্ছে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড কি। আমরা জানি প্রোটিন কিন্তু শরীরে সবচেয়ে সরলতম কোন রূপে গৃহীত হয়? সেটি হচ্ছে প্রোটিনের যে গঠনগত একক অ্যামাইনো অ্যাসিড। তো অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড কাকে বলবো? যে অ্যামাইনো অ্যাসিডগুলো জীবদেহের পক্ষে অতি প্রয়োজন কিন্তু আমাদের কী করতে হবে? বাইরে থেকে খাদ্যের মাধ্যমে গ্রহণ করতে হয়, সেগুলোকে আমরা বলবো অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড। যেমন লাইসিন, লিউসিন, ভ্যালিন, এগুলো একটু পাঠ্যপুস্তক থেকে প্রত্যেকে দেখে নিতে হবে। এরপরেই আমরা চলে আসব লিপিড বা স্নেহ পদার্থ। এই লিপিডও কিন্তু মূলত 2 প্রকার। একটি হচ্ছে সরল লিপিড, যার মধ্যে মোম পড়ে, গ্লিসারাইড পড়ে, এবং হচ্ছে জটিল লিপিড বা কারোর সাথে যুক্ত অবস্থায় রয়েছে। যেমন এখানে উদাহরণটা দেখা যাচ্ছে গ্লাইকোলিপিড। গ্লাইকো মানে কি? শর্করা, আর লিপিড মানে তো লিপিড। আবার ফসফোলিপিড বলে লিপিডের সাথে যখন ফসফেট যুক্ত হয়। তো এই লিপিড জাতীয় খাদ্যের তাপন মূল্যটা কত? বলছে 1 গ্রাম লিপিড থেকে আমরা 9.3 কিলো ক্যালোরি শক্তি পেতে পারি। এই লিপিডটা আমাদের কি কাজে লাগে? আমাদের বা প্রাণীদের ত্বকের নিচে রয়েছে কি? অ্যাডিপোজ কলা, যেটা মেদ জমা করে। এই মেদটা কি করে? একদিকে যেমন খাদ্যবস্তু সঞ্চয়ের সাথে যুক্ত, অন্যদিকে কিন্তু তেমনি
কী করছে, এই অতিরিক্ত শৈত্যপ্রবাহ বা শীতের প্রকোপ থেকে আমাদের রক্ষা করছে। বিশেষ করে মেরু ভল্লুক, তিমি, এদের ক্ষেত্রে এটা ভালো বোঝা যায়। আবার আমরা জানি বৃক্ক, যকৃৎ, এদের যে আবরক সেটাও কিন্তু চর্বি সমৃদ্ধ। এটা কি করে, ওই অঙ্গগুলোকে বাহ্যিক আঘাত থেকে রক্ষা করে। এর সাথে সাথে প্রত্যেকে একটু অপরিহার্য ফ্যাটি অ্যাসিড করে নিতে হবে। এরপরে আমরা যেটায় চলে যাব সেটি হলো নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিডের গঠনগত একক হলো নিউক্লিওটাইড। তো প্রথমেই আমরা দেখে নিই এই নিউক্লিওটাইড কী নিয়ে তৈরি। বলছে নিউক্লিওটাইড মানে যে তিনটি উপাদান, তার মধ্যে প্রথমটি রয়েছে 5 কার্বনযুক্ত পেন্টোজ শর্করা, তার সাথে নাইট্রোজেনযুক্ত ক্ষারক এবং এরও সাথে ফসফরিক অ্যাসিড, অর্থাৎ ত্রয়ী উপাদান, পেন্টোজ শর্করা প্লাস N2 বেস প্লাস ফসফরিক অ্যাসিড। এবার এই নিউক্লিক অ্যাসিড ক প্রকার, দু প্রকার, ডিএনএ এবং আরএনএ। ডিএনএ কি, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, এবং আরএনএ রাইবো নিউক্লিক অ্যাসিড। তো এরা কি করে, বলছে ডিএনএ বংশগতির ধারক ও বাহক হিসেবে কাজ করে, অর্থাৎ জিন ধারণ করে, এবং জনিত্রীর বৈশিষ্ট্য বা পিতামাতার বৈশিষ্ট্য অপত্যের সঞ্চারণে সাহায্য করে। জেনেটিক আরএনএ যেগুলো, সেগুলোও কিন্তু এই জনিত্রী বৈশিষ্ট্যকে অপত্যে বহন করে নিয়ে যায়। বিশেষ করে যেগুলো রেট্রোভাইরাস, এইচআইভি, আরএসভি, এদের ক্ষেত্রে কিন্তু আরএনএ প্রধান প্রজননী উপাদান। আবার আমাদের দেহে যে আরএনএগুলো রয়েছে সেগুলো কিন্তু নন জেনেটিক আরএনএ, বিশেষ করে এমআরএনএ বা মেসেঞ্জার আরএনএ, ট্রান্সফার আরএনএ বা টিআরএনএ এবং রাইবোজোমাল আরএনএ বা আরআরএনএ। এরা কি করে, এরা মূলত প্রোটিন সংশ্লেষ বা ট্রান্সলেশনে সাহায্য করে। অর্থাৎ বলতে পারি এই নিউক্লিক অ্যাসিড কি করে, জৈবনিক কাজ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের খুব অল্প করে এই অধ্যায়ে রয়েছে সেটি হলো উৎসেচক বা এনজাইম। একে আমরা এক কথায় বলতে পারি বায়ো ক্যাটালিস্ট। ক্লাস 7-এ প্রত্যেকে কিন্তু ক্যাটালিস্ট পড়েছো ভৌত বিজ্ঞানে। তো এখানে বায়ো ক্যাটালিস্ট বলছে সাধারণত প্রোটিনধর্মী যে জৈব অনুঘটক বহিঃক্ষরা বা মিশ্র গ্রন্থি থেকে খরিত হয় এবং কি করে, কোনো জৈব রাসায়নিক বিক্রিয়ার গতি ত্বরান্বিত বা মন্দীভূত করতে পারে, কিন্তু ক্রিয়ার পরে কি হবে, নিজে অনুঘটকের মতোই অপরিবর্তিত থেকে যাবে। আমাদের সিলেবাসে 3 ধরনের খাদ্য পরিপাককারী উৎসেচকের নাম পড়তে হবে। শর্করা পরিপাককারী, এটি হচ্ছে অ্যামাইলেজ পরিপাকে সাহায্য করে, অর্থাৎ অ্যামাইলেজ শর্করা জাতীয় খাদ্যবস্তু হজমে সাহায্য করে। ভাত, রুটি, চিড়ে, মুড়ি এগুলো যখন চেবাই, এগুলো যখন হজম হয়, তো অ্যামাইলেজ বা স্যালাইভারি অ্যামাইলেজ সাহায্য করে, যাকে আমরা টায়ালিনও বলি। এরপরে প্রোটিন পরিপাককারী উৎসেচক, একটু পনির খেলাম, একটু মাংস খেলাম, একটু ডিম, এই জাতীয় খাদ্যবস্তু হজমের কে সাহায্য করবে, পেপসিন। এবং অবশ্যই লিপিড জাতীয় খাদ্যবস্তুকে হজমে সাহায্য করবে লাইপেজ, যা কি করে, লিপিডকে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত করে। এটা আমরা পরবর্তী অধ্যায়ে আরও বিস্তারিতভাবে আলোচনা করব। এরপরে আমরা যে অধ্যায়ে চলে আসব সেটি হলো এই অধ্যায়েরই যে দ্বিতীয় অংশ, সেটি ভিটামিন। দেখো প্রত্যেকে চার্টের মধ্যে খেয়াল করো, আমি কিন্তু ভিটামিনের যে চার্টটা দিয়েছি সেখানে পরিষ্কার লিখে দিয়েছি ভিটামিন মূলত 2 প্রকার। এক ধরনের ভিটামিন জলে দিলে গুলে যায়, তাদের বলা হয় জলে দ্রবণীয়। অন্য ধরনের ভিটামিন লিপিডে বা তেলে গুলে যায়, তাদের বলে লিপিডে দ্রবণীয়। তো ভিটামিন এ, ডি, ই, কে এরা হলো তেলে দ্রবণীয়, এবং ভিটামিন বি, ভিটামিন সি এবং ভিটামিন পি জলে দ্রবণীয়। আমাদের কিন্তু পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট এই ভিটামিনগুলোর রাসায়নিক নাম এবং কোন ভিটামিনের অভাবে কোন রোগ হয়। চারটা প্রত্যেকে খেয়াল করতে পারছো। বিভিন্ন যে সবজি রয়েছে, এছাড়া যকৃৎ যেটাকে আমরা মেটে বলি, এর থেকে আমরা ভিটামিন বি পাবো। আবার টমেটো, লেবু, এই টক জাতীয় যে ফলগুলো রয়েছে এগুলো থেকে আমরা ভিটামিন সি পাবো। ভিটামিন পি কোথা থেকে পাওয়া যায়, বলছে বাদাম থেকে পাওয়া যায়, গ্রিন টিতে পাওয়া যায়, এবং একটা এখন সবজি খুবই জনপ্রিয় রয়েছে সেটা হচ্ছে ব্রোকলি, এর থেকেও কিন্তু আমরা ভিটামিন পি পাবো। ভিটামিন এ কিসের থেকে আমরা পাই, ভিটামিন এ পাওয়া যায় গাজর, মাখন, এছাড়া সজনে পাতা থেকে। ভিটামিন ডি এর উৎস বিভিন্ন উদ্ভিজ্জ তেল, এছাড়া কড লিভার অয়েল। দুধ, অঙ্কুরিত ছোলা থেকে ভিটামিন ই পাবো, এবং বিভিন্ন শাকসবজি এবং ডিমের কুসুম ভিটামিন কে সমৃদ্ধ। এই ভিটামিন থেকে একটি জনপ্রিয় কোশ্চেন মনে পড়ো যে ভিটামিনের অভাবজনিত অবস্থাকে কী বলে, বলে ভিটামিনোসিস, অর্থাৎ ভিটামিনের যদি অভাব ঘটে আমাদের এই জীবদেহে। আবার ভিটামিন যে সমস্ত উপাদান থেকে তৈরি হয় তাদের বলা হয় প্রোভিটামিন। আবার কিছু কিছু উপাদান রয়েছে যারা ভিটামিনের কার্যকারিতাকে ব্যাহত করে দেয়, তাদের বলে অ্যান্টিভিটামিন। আবার কেউ কেউ রয়েছে ভিটামিনের মতো যে রাসায়নিক গঠনকারী হতে পারে কিন্তু কার্যকারিতার দিক থেকে একটু আলাদা, তাদের বলে সিউডো ভিটামিন। ফলে এই ব্যাপারগুলোকে কিন্তু একটুখানি আমাদের পড়ে রাখতে হবে। তাহলে এই ভিটামিনের বৈশিষ্ট্য কি মনে রাখতে হবে, এগুলি প্রধানত উদ্ভিদ দেহে সংশ্লেষিত হয়। আবার ভিটামিন কিন্তু আমাদের যে প্রাণী দেহে মূলত খাদ্যের মাধ্যমেই গ্রহণ করতে হয়, এই জন্য খাদ্যপ্রাণ বলে। কারণ ভিটামিন কিন্তু আমরা যখন ক্লাস 7-এ পড়েছিলাম খাদ্য 2 প্রকার ছিল, একটা হচ্ছে যেটাকে বলা হয়
দেহ পরিপোষক খাদ্য, আর যে দেহ সংরক্ষক খাদ্য। তো ওই ভিটামিনকে বলে খাদ্যপ্রাণ বা দেহ সংরক্ষক খাদ্য, যা শরীরকে বিভিন্ন রোগ জীবাণুর হাত থেকে রক্ষা করে। প্রত্যেকে কিন্তু বাড়িতে এই ভিটামিনের রাসায়নিক নামগুলো একটু ভালো করে পড়ে নিতে হবে। এরপরে আমরা যেটাতে চলে যাব সেটি হলো খনিজ মৌল বা এসেনশিয়াল নিউট্রিয়েন্টস। এই নিউট্রিয়েন্টসের মধ্যে দেখো রয়েছে স্বল্পমাত্রিক মৌলিক উপাদান এবং অতিমাত্রিক মৌলিক উপাদান। তো অতিমাত্রিক মৌলিক উপাদানের মধ্যে কি রয়েছে? সোডিয়াম রয়েছে, পটাশিয়াম রয়েছে এবং অবশ্যই ক্যালসিয়াম রয়েছে। আর স্বল্পমাত্রিকের মধ্যে কি রয়েছে? মাইক্রো এলিমেন্টের মধ্যে বোরন রয়েছে, মলিবডেনাম রয়েছে, দস্তা রয়েছে। বলে যে আমাদের দেহে এই আয়োডিন বিপাকে সাহায্য করে কি, বা আমাদের অস্থি দাঁত এগুলো গঠনে সাহায্য করে কোন উপাদান? অথবা পরীক্ষায় প্রশ্ন আসতে পারে এই স্নায়বীয় উদ্দীপনা এটি পরিবহনে সাহায্য করে কোন উপাদান? বা উদ্ভিদের ক্ষেত্রে কোনগুলিকে আমরা বৃদ্ধি ফ্যাক্টর বা গ্রোথ ফ্যাক্টর বলি, যেমন এনপিকে, ঠিক আছে, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম। এইগুলো একটুখানি ভালো করে এই অতিমাত্রিক এবং স্বল্পমাত্রিক মৌলিক উপাদানের মধ্যে পড়তে হবে। আরেকটি কথা যেটি এখান থেকে না বললেই নয়, এই অধ্যায়ের মধ্যে কিন্তু আরও 3টে পার্ট রয়েছে। একটি হলো কোষ, একটি কলা এবং একটি অঙ্গ। অর্থাৎ বোঝাই যাচ্ছে অধ্যায়টা কিন্তু অনেকটাই বড়। এগুলো আমরা পরের যে ভিডিও তাতে একটু আলোচনা করব। আজকে যতটুকু আলোচনা করলাম, প্রত্যেকে এবার বাড়িতে ভালো করে পাঠ্য বইটা খুঁটিয়ে পড়ো। কারোর কাছে যদি কোনো সহায়ক বই থাকে, কোনো রেফারেন্স বুক থাকে, সেটাকে একটু কনসাল্ট করতে পারো। এছাড়াও আমার এই অধ্যায় এই পুরোটা পড়ানোর পরে কিছু অ্যাক্টিভিটি রয়েছে, এটা আমি একটুখানি তুলে দিলাম। এই কোশ্চেনগুলো কিন্তু একটু করতে হবে। যেমন একটা কোশ্চেন দিয়েছি যে জীবদেহে জলের গুরুত্ব উল্লেখ করো। দ্বিতীয় কোশ্চেনে কি আছে? শর্করা, প্রোটিন এবং লিপিড জাতীয় খাদ্য উৎসের নাম লেখো। তৃতীয় কোশ্চেনে কি রয়েছে? ডিএনএ এবং আরএনএর মধ্যে গঠনগত এবং কার্যগত পার্থক্য উল্লেখ করো। গঠনগত বলতে কি বলতে পারি? তো ডিএনএর যে গঠনটা সেটা কিন্তু পেঁচানো সিঁড়ির মতো, ডবল হেলিক্যাল স্ট্রাকচার। আবার আরএনএর ক্ষেত্রে লবঙ্গপত্রের ন্যায় বা রেখাকার। যদি কার্যগত বলি, একটু আগেই বলেছি বংশগত বৈশিষ্ট্যের ধারক ও বাহক জিন যেহেতু বহন করে ডিএনএ, ফলে জেনেটিক যে ক্যারেক্টার বা ইনহেরিটেন্স সেটা কিন্তু নিয়ন্ত্রণে সাহায্য করে ডিএনএ। আরএনএও কিছুটা করে, তাছাড়াও আরএনএর অন্যতম প্রধান কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষে সাহায্য করা। পরের কোশ্চেন দিয়েছি অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড এবং অপরিহার্য ফ্যাটি অ্যাসিড কাকে বলে? অবশ্যই কাকে বলে বললে উদাহরণ দিতে হবে। বিভিন্ন ভিটামিনের রাসায়নিক নাম এবং অভাবজনিত রোগের নাম লেখো। এটা একটু করে ফেলতে হবে, একটা চার্টের মতো করবে। সেখানে প্রথমে ভিটামিনের নাম, তারপরে খাদ্য উৎস, দরকার পড়লে প্রথমেই রাসায়নিক নামটাও দিয়ে দিলে ওই ভিটামিনের নামের মধ্যে, এবং তারপরে দিলে অভাবজনিত রোগ। যেমন ভিটামিন এ, এর রাসায়নিক নাম কি? রেটিনল। এর অভাবে কি হতে পারে? জেরপ্থ্যালমিয়া হতে পারে, রাতকানা হতে পারে। আবার ভিটামিন সি, যার রাসায়নিক নাম অ্যাসকর্বিক অ্যাসিড, এর অভাবজনিত রোগ কি? সেই মাড়ি থেকে রক্ত পড়া, যেটাকে আমরা বলি স্কারভি। আবার ভিটামিন ডি, যেটাকে বলা হয় ক্যালসিফেরল বা কোলেক্যালসিফেরল, যার উৎস। তো এই ক্যালসিফেরলের অভাবে কী রোগ হতে পারে? রিকেট, অস্থিভঙ্গুরতা, এই একটা ব্যাপার একটুখানি গুছিয়ে এগুলো লিখতে হবে। এরপরে যে কোশ্চেনটা আমি দিয়েছি, জীবদেহে যে খনিজ উপাদান সেগুলির গুরুত্ব লেখো। অন্তত 3টি বা 4টি খনিজ উপাদানের গুরুত্ব আমাদের লিখতে হবে। মোটামুটি আজকের ক্লাসটা আশা করি সবারই বোঝা গেল। বাড়ি থেকে কিন্তু একদম বেরোনো যাবে না। যাবতীয় হোমওয়ার্ক, অ্যাসাইনমেন্টস যেগুলো বাংলা শিক্ষা পোর্টালে আপলোড করে দেওয়া হয়েছে সেগুলো কিন্তু করতে হবে। কোনো অসুবিধা থাকলে আমাকে এসএমএস বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানাতে হবে। আর একটা কথা বলি, এই চ্যাপ্টারে কিন্তু এখনও অবধি কোনো চিহ্নিত চিত্র নেই। যদিও কোষ, কলা, এই অঙ্গগুলো যখন আমরা চলে আসব, কোষ, কলা, বিভিন্ন অঙ্গ, সেখানে কিন্তু আমাদের চিহ্নিত চিত্র প্র্যাকটিস করতে হবে। এক্ষেত্রে অন্তত 5টি থেকে 6টি কিন্তু পয়েন্ট ওই লেভেল ডায়াগ্রামের মধ্যে থাকতেই হবে। আজ এই অবধি থাক, ভালো থাকবে, টাটা।